আমিন আল রশিদ, আপনি জানেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া নিয়ে প্রথমবারের মতো দেখলাম আজকে ভারত একটা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে। এবং সেখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি যে কথাটা বলেছেন আমি আপনাকে হুবহু পড়ে শোনাই। তিনি বলেছেন, কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা। তো এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আহ, এইটার দুইটা দিক আছে কামাল ভাই। প্রথমত উনি যে কথাটা বলেছেন যে কোনো ধরনের পদ্ধতি ছাড়া, এইটা ঠিক না। কারণ না, একটা উপযুক্ত পদ্ধতি সরকার, পদ্ধতি উনি উপযুক্ত বলেছেন যে পদ্ধতি, উপযুক্ত। হ্যাঁ। উপযুক্ত পদ্ধতি সংজ্ঞাটা কি? সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে কিন্তু একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে, সন্ত্রাস বিরোধী আইনে রাজনৈতিক দলের কর্মসূচি কর্মকাণ্ড সরকার চাইলে রেস্ট্রিক্টেড, ইভেন নিষিদ্ধ করতে পারে, আইনের মধ্যে আছে। ফলে সরকার যদি আইনি কাঠামোর মধ্যে ফেলে কোনো রাজনৈতিক দলের বা কোনো সংগঠনের কার্যক্রম আহ, সীমিত সময়ের জন্য বা দীর্ঘ সময়ের জন্য নিষিদ্ধ করে, এটা কিন্তু বেআইনি না। অর্থাৎ আপনি যদি দেখেন আইনের দৃষ্টিতে দেখে এটা কিন্তু বেআইনি না। এখন আপনি যদি বলেন যে নীতির দিক থেকে বা উপযুক্ত, জয়সওয়াল যে শব্দটি বলেছেন উপযুক্ত, আমি জানি না উনি তো ইংরেজিতে স্টেটমেন্ট দিয়েছেন, সেটা বাংলা করেছে আমাদের গণমাধ্যম। আমি ইংরেজি স্টেটমেন্টটা পড়তে পারলে সুবিধা হতো, তো আমি ওইটা হুম। ধরেই বলছি। উপযুক্ত বলতে উনি হয়তো মিন করেছেন যে একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি হতো। আপনি খেয়াল করবেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ করবার দাবিটা কিন্তু বিএনপিও জানিয়েছে, যদি অনেক সময় বিএনপি সমালোচনা করা হচ্ছিল যে তারা বোধহয় আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না বা ব্লা ব্লা। বিএনপি শুরু থেকে বলছিল এই কথাটি যে আওয়ামী লীগের রাজনীতি কিংবা দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, জুলাই অভ্যুত্থানে তাদের যে রোল, সেটার এক ধরনের বিচার হওয়াটা, এটা হতে হবে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। অর্থাৎ যেহেতু আওয়ামী লীগের এই জুলাই গণ অভ্যুত্থানের ঘটনায় দলটির অনেক শীর্ষ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে, বিচারটা চলমান, এবং এই ট্রাইব্যুনালে রায় হওয়ার পরে কোন একটি রায়ের আলোকে কিংবা কোনো পর্যবেক্ষণের আলোকে যদি সরকার দলের কার্যক্রম ইভেন দলকে নিষিদ্ধ করত, সেটা বোধহয় জয়সওয়ালের ভাষায় উপযুক্ত হতো। কিন্তু সরকার যেহেতু এটি করেছে এক ধরনের তাড়াহুড়া করে, যে সন্ত্রাস বিরোধী আইনে, তো এটা প্রথমত আমি বলবো যে বেআইনি না। কিন্তু আপনি যদি আলোচনাটা এভাবে করেন যে বাংলাদেশের একটি প্রধানতম দল, যে দলটি স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, যে দলটি দীর্ঘদিন ক্ষমতায় ছিল, এখন যে কোনো পরিপ্রেক্ষিতেই হোক দলটি ক্ষমতাচ্যুত হওয়ার পরে আপনি এরকম তাড়াহুড়া করে একটা পরিপত্র জারি করে নিষিদ্ধ, মানে তার কার্যক্রম নিষিদ্ধ করতে হলো কেন? এটা যদি আপনি অপেক্ষা করতেন বিচার পর্যন্ত, ট্রাইব্যুনালের বিচার হওয়া পর্যন্ত, তাহলে হয়তো বিতর্কটা কম হতো। এখন জি। কেন এটা করতে হলো সেটা আপনিও জানেন, যে একটা আন্দোলন হলো, এনসিপি জামাত তারা রাস্তায় নামলো, প্রধান উপদেষ্টা বাসভবন এক অর্থে তারা ঘেরাও করলো, শাহবাগে ব্লকেট করলো, সরকারের উপর এক ধরনের চাপ তারা তৈরি করেছে সরকার মনে, এবং তারা আলটিমেটাম দিয়েছে যদি 1 ঘন্টার মধ্যে এই ব্যাপারে সরকার সিদ্ধান্ত না নেয় তাহলে তারা আচ্ছা। আবার যাবে। ফলে আচ্ছা, একটা আমি চাপ আমি সরকার ফিল করেছে আমার মনে হয়। আচ্ছা, এই চাপটা কি অনেকে আবার যে এত ভাবে এবং এত অনুপস্থিত করার আগে তাদেরকে পানি সরবরাহ করা হয়েছে, তাদেরকে শীতল পানির পরশ দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা কি অন্যান্য এবং নিষিদ্ধ এলাকায় তাদেরকে সমাবেশ করতে দেওয়া হয়েছে? এটা কি আসলে একটা প্রকৃতপক্ষে আন্দোলন ছিল নাকি একটা পাতানো একটা আন্দোলন ছিল? এখন কলমে এইটা খুব এই আলোচনাটা বা এই ডিবেটটা খুব স্বাভাবিক, কারণ আমরা 2013 সালে গণজাগরণ মঞ্চে তো এটা দেখেছি যে এটা যখন যুদ্ধাপরাধের বিচারের একটি রায়ের প্রতিবাদ হিসেবে আন্দোলনটি গড়ে উঠল শাহবাগে, সেখানেও কিন্তু বিরিয়ানি বিতরণ করা হয়েছে, সরকারের সমর্থন ছিল। পার্লামেন্টে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন, আমি ওদিন সংসদেই আমি কভার করছিলাম নিউজ, তিনি কিন্তু দাঁড়িয়ে বলেছিলেন মন চায় ছুটে যাই ওখানে। তার মানে সরকারের ওই আন্দোলনের সমর্থন ছিল। তো একইভাবে এই যে রাইট। এখন এনসিপি বা জামাত, যারা এই সরকারের এখন প্রধান স্টেক হোল্ডার যদি আমরা বলি, যদি বলা হয়, তারা যদি একটা আন্দোলন করে, এবং যেই আন্দোলনটা তারা যেই দাবিতে করছে সেই দাবিটা তো সরকারেরও দাবি, দাবি মানে সরকার তো আওয়ামী লীগকে বা আওয়ামী লীগ কার্যক্রমকে নিষিদ্ধ করতোই। কেননা 5ই সেপ্টেম্বর অর্থাৎ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 1 মাসের মধ্যেই কিন্তু আসিফ নজরুল তৎকালীন আইন উপদেষ্টা বলেছিলেন, বা বর্তমান আইন উপদেষ্টা বলেছিলেন যে সম্ভবত আসিফ মাহমুদ বলেছিলেন, যদি ভুল না করে থাকি, যে আওয়ামী লীগের বিচার হওয়ার আগ পর্যন্ত কর্মকাণ্ড তারা করতে পারবে না। এই সিদ্ধান্তটা তো সেপ্টেম্বর মাসের, এবং তার মানে কি আওয়ামী লীগের এই কার্যক্রম নিষিদ্ধ হওয়াটা সময়ের ব্যাপার ছিল মাত্র। তারা হয়তো একটা অপেক্ষা করছিল, এবং এই আন্দোলনে বা এই লাস্ট যে তারা ব্লকেট করলো তাতে সরকারের সমর্থন তো আছে, এটা খুব পরিষ্কার। পানি ছিটানোর ব্যাখ্যাটা ডিএনসিসির প্রশাসক যেটি দিয়েছেন সেটি আবার আমার কাছে লজিক্যাল মনে হয়েছে, কারণ উনি বলেছেন যে এই হিট বাড়ার পর থেকে, গরম বাড়ার পর থেকে ঢাকার বিভিন্ন স্পটে তাদের যে এই পানি ছেটানোর গাড়ি, এটা মোবাইল,
এরা বিভিন্ন জায়গাতে এবং আমি বিভিন্ন নিউজেও দেখেছি যে বিভিন্ন জায়গায় এরা পানি ছিটাচ্ছে। তো যেখানেই জমায়েত বেশি, অনেক লোক সমাগম হয়েছে, সেখানেই এই সিটি কর্পোরেশন গাড়িটা গেছে পানি ছিটানোর জন্য। এটি ডিএনসিসির প্রশাসক বলেছেন, আমার কাছে লজিক্যাল মনে হয়েছে। কিন্তু আচ্ছা, আপনি যেটা ওইটা কি বলেছেন আপনার কাছে রাইট। লজিক্যাল মনে হয়েছিল? এর আগে যে একবার দেখলাম যে শিক্ষকদের সমাবেশকে এই জল কামান মারা হয়েছিল, ওটা কেমন লজিক্যাল মনে শিক্ষকদের হয়েছিল? আন্দোলনে যখন জলকামান মারা হয়, এই পানি ছেটানোর মানে সমাবেশে পানি ছেটানো সিটি কর্পোরেশনের গাড়ি থেকে, এটা প্র্যাকটিসটা পরে শুরু হয়েছে। এবং শিক্ষকদের আন্দোলনটা তো সরকার প্রতিহত করতে চেয়েছে, আর এই আন্দোলনটা ও, তো সরকার প্রতিহত করতে চায় না। প্রতিহত করতে চাই নাই, তাহলে তো কোনো চায় না আলোচনা এটা, নাই। না, না, এটা তো চায় না, এটা তো খুব পরিষ্কার। কারণ সরকার যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবে, কর্মকাণ্ড নিষিদ্ধ করবে, এটা তো সরকারের সিদ্ধান্ত, সরকারটা করতোই তাহলে এই সেটা। নাটকটা করার দরকার কি ছিল? সরকার তো এমনি করতে পারতো, ওদেরকে না দিয়ে নাটক কোনো এইটা দরকার এক দেখি না। ধরনের চাপ, সরকার এটা দেখালো সবাইকে যে আমরা চাপের মুখে করেছি, যাতে করে বাইরেও এটা এক ধরনের জাজমেন্ট দেওয়া যায় যে না, এটা জাস্টিফাই করা যায়, পলিটিক্যালি পরিষ্কার থাকা জাস্টিফাইড যায় যে হবে? না। এটা এটা কি আর কেউ বুঝবে না? না, জাস্টিফাই তো পুরোপুরি হয় নাই, কারণ এটা তো মানুষ তো, এই যে আপনি প্রশ্ন করছেন, সোশ্যাল মিডিয়া অনেকে প্রশ্ন করছে, প্রশ্নের ঊর্ধ্বে থাকছে না। এখন কথাটা হচ্ছে যে এই সরকার শুরু থেকেই যেটা বলছে যে ছাত্ররা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা, এবং ছাত্ররা মানে কারা? যারা জুলাই অভ্যুত্থানে ফ্রন্ট লাইনে ছিলেন, যারা ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরে জাতীয় নাগরিক কমিটি, তারপরে জাতীয় নাগরিক পার্টি, বলে এরা যে সরকারের পার্ট। এই সরকারটা নির্দলীয় সরকার হলেও এই এনসিপি যে সরকারের অংশ, এটা নিয়ে তো কোনো ডিবেট নাই। এটা সরকার যদি অস্বীকার করে, এনসিপি অস্বীকার করলেও তো কিছু করার নাই। এটা ফ্যাক্ট, মানুষ এটা মনে করে, বিশ্বাস করে। ফলে এনসিপি এমন কোনো দাবি নিয়ে সামনে যাবে না যেটা সরকার বাস্তবায়ন করতে পারবে না। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে যে আন্দোলনটা হলো, আমরা দেখলাম যে এই আন্দোলনে, এই জুলাই আন্দোলনে যে শক্তিগুলো একসঙ্গে ছিল, তারা যেন অধিকাংশই দুই একটা পার্টি বাদে, যেমন ছাত্রদল বাদে, আর প্রায় সবাই কিন্তু এখানে আবার একত্রিত হয়েছিল। এটা যেমন একটা ইতিবাচক দিক ছিল, আবার তেমনি আমরা দেখলাম এই আন্দোলনটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই শাহবাগের সমাবেশের কিছু ঘটনাকে কেন্দ্র করে আবার তাদের মধ্যে একটা বিভেদও দেখা যাচ্ছে। তো এই বিভেদটাকে কেউ কেউ পাতানো বলছে, কেউ কেউ আদর্শিক বিভেদ বলছে। আপনি এটাকে কিভাবে দেখেন? আপনি তো ইঙ্গিত করছেন শাহবাগে যখন আন্দোলন চলছে একটা স্লোগান নিয়ে, যে সেখানে একটি পক্ষ বা আমরা যে বলি শিবিরের লোকজন হয়তো স্লোগান দিয়েছিল যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, নিজামীর বাংলায়, এরকম স্লোগানও বোধহয় দেওয়া হয়েছিল যে আজকের এই দিনে সাইদি তোমায় মনে পড়ে, এরকম স্লোগান দেওয়া হয়েছিল। তো এগুলো জামাত শিবিরের এন্ড থেকে হয়তো লজিক্যাল, যে তারা যে আদর্শ বিলং করে, তারা মুক্তিযুদ্ধকে যেভাবে দেখে, মুক্তিযুদ্ধের ন্যারেটিভ তাদের কাছে যা, তাতে তাদের জন্য এই স্লোগানটা অস্বাভাবিক না। কিন্তু এই আন্দোলনের ওখানে আয়োজক ছিল মূলত এনসিপি। এনসিপির মঞ্চে দাঁড়িয়ে এরকম একটি স্লোগান দেওয়াটা এনসিপির জন্য বিব্রতকর, দুই কারণে বিব্রতকর। আপনি মনে করে রাখবেন যে 28শে ফেব্রুয়ারি যখন জাতীয় নাগরিক পার্টি দল হিসেবে আত্মপ্রকাশ করে, তারা ঘোষণা দিয়েছিল যে তারা হবে মধ্যপন্থী দল, হবে মানে কোনো ধর্মীয় দল হবে না। এবং বাংলাদেশের মধ্যপন্থী দল বলতে আমরা বিএনপি আওয়ামী লীগকে বুঝি, যারা কট্টর ইসলামিস্ট না, আবার ইসলামের বাইরেও না, বা তারা ইসলাম ধর্মের এগেনস্টে যায় এরকম কোন আইন বা নীতিমালার পক্ষে না। তার মানে যদি এনসিপির করা কোনো একটা মঞ্চে, প্ল্যাটফর্মে এরকম ধর্মীয় স্লোগান, বা জামাত শিবির যেহেতু ধর্মীয় দল, তারা যদি তাদের ধর্মীয়, তাদের দলীয় আদর্শের কোনো স্লোগান দেয় যেটা বাংলাদেশের বৃহত্তর মানুষের সেন্টিমেন্টে আঘাত করে, যে বাংলাদেশটা দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের উপরে, যে বাংলাদেশে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জামাত শিবিরের পরাজয়ের উপরে, আনু মোহাম্মদের ভাষায় আমি বলছি, অথবা আনু মোহাম্মদের ভাষায়, সেই দেশে যদি স্লোগান দেয় যে আজকের এই দিনে সাইদি তোমায় মনে পড়ে, কিংবা গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, সেটা দল হিসেবে এনসিপি কে প্রশ্নের মুখে ফেলে। যে তাহলে কি এনসিপিও এই জামাত শিবিরের পেটে ঢুকে গেল? এনসিপি কি তাহলে কট্টরপন্থীদের দলের ভেতরে ঢুকে গেল? আমার মনে হয় এনসিপির তরফ থেকে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে গতকাল, তারা এই ভয় থেকে দিয়েছে, বা এটা পরিষ্কার করবার জন্য দিয়েছে যে না, তারা জামাত শিবিরের পেটের মধ্যে ঢোকে নাই, বরঞ্চ 1971 প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে তারা বাংলাদেশের মেজরিটি মানুষ যে ফিলিংটা ধারণ করে, আপনি বাংলাদেশের একজন মানুষ যেই দলের সমর্থক হোক না কেন, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আওয়ামী লীগ, জামাত বাদে আমি বলছি, যারা মুক্তিযুদ্ধের প্রশ্নে মনে করে যে যে ন্যারেটিভকে বিশ্বাস করে, এনসিপি সেই ন্যারেটিভের বাইরে না, অর্থাৎ জামাতের ন্যারেটিভ এনসিপি ওন যে করে না, এটা বোঝানোর জন্য হয়তো এই স্টেটমেন্টটা তারা দিয়েছে। এবং মাহফুজ আলম, একজন প্রভাবশালী উপদেষ্টা, যিনিও হয়তো সরকার থেকে বেরিয়ে গিয়ে একসময় এনসিপিতে যোগ দেবেন বলে আমরা ধারণা করি, তিনিও যে পোস্ট দিয়েছেন সেখানে পরিষ্কার করেছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যারা গণহত্যার সহযোগী ছিল, মানে তিনি নাম লেখেন নাই, জামাত শিবির, জামাত ইসলামী, তারা এখন পর্যন্ত ক্ষমা চায় নাই। এবং তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে, এবং মুক্তিযুদ্ধের এই যে অবস্থানটা পরিষ্কার করতে হবে মুক্তিযুদ্ধের প্রশ্নে। এইটা না করলে পরে তারা, যেটা অ্যাপারেন্টলি বলে দিয়েছে, তারা জামাতের সঙ্গে নাই, এরকম।
এরপরেই তো ক্যাচালটা তৈরি হলো। ফলে আমার কাছে মনে হচ্ছে সমস্যাটা আদর্শিক। প্রথমত, যে এনসিপি নিজেকে বোঝাতে চেয়েছে যে তারা মডারেট দল, তারা মধ্যপন্থী দল, একাত্তরের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে তারা জামাতের আদর্শকে বিলং করে না, এক। আর দুই, আপনি যেটা বলেছেন যে কেউ কেউ সন্দেহ করে এটা পাতানো কিনা নিজেদের নিজের মধ্যে, কারণ জুলাইয়ের অভ্যুত্থানে তো যে কয়টা শক্তি ছিল তার মধ্যে অন্যতম প্রধান শক্তি ছিল জামাত শিবির, এবং ফ্রন্টলাইনে যে নেতাদেরকে আমরা এখন চিনি এদের অনেকের রুট তো আসলে জামাত শিবির। তাহলে এই ভাই ভাই লেগে গেল কেন? এটা কি পাতানো? এটা কি অন্য কোনো কিছুর দিকে ডাইভার্ট করা? ধরেন মির্জা আব্বাস বিএনপি নেতা গতকাল যে অনেকগুলো শক্ত শক্ত কথা বলেছেন সরকারের ব্যাপারে, যে এখানে সরকারের মধ্যে অনেক বিদেশি নাগরিক, অনেক বিদেশিরা বিদেশে আসছেন, এটা ঔপনিবেশিক শাসন চলছে কিনা, ব্লা ব্লা অনেক কথা বলছেন। আবার একই সঙ্গে বিএনপি নির্বাচনের চাপ দিচ্ছে। সবকিছু মিলিয়ে কি একটা দৃষ্টি অন্যদিকে ঘুরানোর চেষ্টা কিনা, এই সংশয়ও কারো কারো মধ্যে আছে। কিন্তু আমার মনে হয় যে এটা শুধুমাত্রই এনসিপি প্রমাণ করবার চেষ্টা করছে, বৃহত্তর জনগোষ্ঠীর কাছে এই মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে তারা জামায়াত ইসলাম এবং এনসিপি এক না, এটি তারা বোঝানোর চেষ্টা করছে আমার মনে হয়। একটা জিনিস লক্ষ্য করেছেন আপনি যে গত কয়েকদিনের রাজনীতিতে, দেশের যে রাজনীতি চলছে, বিভিন্ন যে ঘটনাগুলি চলছে, যে ঘটনাগুলি মানুষের মধ্যে মুখে মুখে আলোচিত হচ্ছে, তার কোথাও কিন্তু দেশের সবচেয়ে বড় দল হিসেবে নিজেদেরকে দাবি করা বিএনপিকে পাওয়া যাচ্ছে না। তো না, কিন্তু আওয়ামী লীগ এটা আওয়ামী কি লীগের বিএনপির একটা, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পরে কিন্তু স্টেটমেন্ট দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে তারা দেরিতে হলেও সরকার যে পদক্ষেপ নিয়েছে এটাই আনন্দিত। যদিও বিএনপির স্ট্যান্ড ছিল ভিন্ন। শুরুর দিকে বিএনপি বলেছিল যে আওয়ামী লীগের কার্যক্রম বা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, এরকম সরকারি পরিপত্র বা প্রজ্ঞাপন জারি করে নয়। কিন্তু তারপরে যখন সরকার সিদ্ধান্তটি নিল, মির্জা ফখরুল কিন্তু বলেছেন সাংবাদিকদের সামনে তারা আনন্দিত, স্টেটমেন্ট তো দিয়েছে। এবং গতকালকে মির্জা আব্বাস না না, স্টেটমেন্ট দেয়নি আমি তা বলছি না, কিন্তু আমি আচ্ছা, বলছি আলোচনায়, মূল আলোচনায় কিন্তু তারা অনুপস্থিত। মানে তারা যে একটা বড় ফ্যাক্টর দেশের রাজনীতিতে, এটা কিন্তু মানুষ সাধারণত বুঝতে পারে নাই। আলোচনায় কিন্তু তারা ছিলেন না। এত বড় একটা ঘটনা দেশে ঘটতেছে, সেই ঘটনায় তাদের অবস্থান ছিল অনেকটা ওই যে ব্রিজের ডামি হ্যান্ডের মতো। তো এই জিনিসটা কি তাদের মানে তাদের মানুষ যারা বিএনপির সমর্থক তারা তো আশা করে দেশের প্রত্যেকটা বড় ঘটনায় তার দল একটা বড় ভূমিকা রাখবে। সেই ভূমিকাটা কি বিএনপি রাখতে পেরেছে? এখন এই প্রশ্নের উত্তরটা বিএনপির কোন নেতা দিলে ভালো হয়। আমার কাছে যেটা মনে হয়, আজকে মির্জা ফখরুল দেশের বাইরে গেছেন, এবং গতকালকেই কিন্তু তারেক রহমান তো প্রতিদিনই, অলমোস্ট প্রতিদিনই কোনো না কোনো বড় সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিচ্ছেন। এবং মোটামুটি তিনি একই রকমের কথা বলছেন, শুরুর থেকেই 31 দফার কথা বলছেন, আহ গণতান্ত্রিক প্রসেসের কথা বলছেন, দ্রুত নির্বাচনের কথা বলছেন। ফলে এখন আপনি যেটা মিন করছেন যে সাম্প্রতিক সময়ে যে বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে জামায়াত ইস্যুতে, এনসিপির ইস্যুতে, আমার কাছে মনে হয় যে এই ডিবেটের মধ্যে বিএনপি সচেতন ভাবে ঢুকতে চায়নি। তারা হয়তো তাদের মতো পলিটিক্সটা করছে। আমি গতকাল কি বা পরশুদিন বিএনপির একজন নেতা শামসুজ্জামান দুদুর একটা টকশো দেখছিলাম কোনো একটা টেলিভিশন চ্যানেলে। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল এই এনসিপির এবং শিবিরের এই বিষয়টি নিয়ে। উনি একটা ভালো উত্তর দিয়েছেন যে ফেসবুকে অনেক কিছুই হয়, বিএনপি তো ফেসবুক পার্টি না, যে ফেসবুকে কি একটা কথা লিখলো সেটা সঙ্গে সঙ্গে বিএনপি সেটা রিয়াকশন কেন দিতে হবে। তো আমার কাছে সেটাই মনে হয় যে অনেক কিছুই ঘটবে। বিএনপি কোন ইস্যুতে ঢুকবে, কোন ইস্যুতে ঢুকবে না, কোন বিষয়ে রিয়াকশন দিবে, কোনটা রিয়াকশন দিবে না, এই সিদ্ধান্তটা তাদেরই। কিন্তু জনগণ হয়তো প্রত্যাশা করে যে এই ইস্যুতে বিএনপির কথা বলা উচিত। এখন এটা একেবারেই বিএনপির নিজস্ব রাজনৈতিক স্ট্র্যাটেজি, তারা কতটুকু ইনভলভ হবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে বিএনপির নেতাদের সাম্প্রতিক কথাবার্তায় তারা কিছুটা হতাশ। হতাশ এই সেন্সে যে তারা হয়তো বিশ্বাস করা শুরু করেছেন যে অন্তর্বর্তী সরকার হয়তো আগামী বছরের জুনের মধ্যে, অর্থাৎ ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের যে প্রতিশ্রুতি দিয়ে রেখেছে সেই প্রতিশ্রুতি সরকার পূরণ করবে কিনা, এটি নিয়ে বিএনপির মধ্যে সম্ভবত একটা সংশয় তৈরি হয়েছে। সেজন্য তাদের মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন আমার মনে হচ্ছে তাদের নেতাদের কথাবার্তার মধ্যে আছে। সেজন্য তারা হয়তো একটু ওয়েট করছেন যে একটু দেখি, একটু অবজার্ভ করি, চট করে রিয়াকশনটা না দেই। আমার ধারণা তারা একটু গো স্লো নীতিতে আগাচ্ছেন। আর জামাতের সঙ্গে তাদের একটা টানাপোড়েন তো আছে। আমাদের যেটা মনে রাখতে হবে যে বাংলাদেশের রাজনীতিতে এই সময়ে বিএনপি, জামায়াত এবং এনসিপি, এনসিপি এখন নিবন্ধিত দল না, জামায়াতের নিবন্ধন নাই, তারপরেও আগামী নির্বাচনে প্রধানত এই তিনটি দল ফ্যাক্টর হবে যদি নির্বাচনটা হয়। যেদিনই হোক এই তিনটি দল ফ্যাক্টর হয়, বিএনপির সঙ্গে জামায়াতের টাইটা কি হবে, বিএনপির সঙ্গে জামায়াতের রসায়নটা কি হবে, তার উপরে অনেক কিছু নির্ভর করবে। ইভেন নির্বাচনটা কবে হবে সেটাও নির্ভর করবে কিন্তু জামায়াতের সঙ্গে বিএনপির কি নেগোসিয়েশন, কি আলোচনা, কি সমঝোতা হলো। আমার ধারণা জামায়াতের সঙ্গে রসায়নটা একটু ঠিকঠাক করা,
এই জন্য বিএনপি হয়তো সব বিষয়ে চট করে রিয়াকশন দিচ্ছে না, এটা আমার মনে হয়। জি, অনেক ধন্যবাদ জনাব আমিনুর রশিদ।